তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে, অংশীদারি কারবারের অঙ্ক নিয়ে। তো দেখো আমরা কি করব, কষে দেখি 14 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু এখানে দেখো 16 দাগের সবকটা অঙ্ক করে ফেলবো, এমসিকিউ করব, সত্য মিথ্যা করব, শূন্যস্থান করব এবং 17 দাগের সবকটা এসএ কিউ কিন্তু আমি পুরো তোমাদেরকে করিয়ে দেবো। আচ্ছা, আগের ভিডিওগুলোতে আমি কি করিয়েছিলাম, পুরো 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু সব তোমাদেরকে করিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। দেখো অবশ্যই কিন্তু আগে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখবে, তারপরে আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা দেখা স্টার্ট করবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 16 দাগের এমসিকিউতে। তো দেখো আমরা প্রথমেই করব 16 দাগের একেরটা এমসিকিউতে। দেখো কি বলে দিয়েছে, কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে দেখো তিনটে বন্ধু, প্রথম বন্ধু বাড়ি থেকে দেখো কত টাকা এনেছে। তাহলে 16 দাগের একেরটা আমি দেখো এরকম ভাবে লিখছি, হ্যাঁ, তিন বন্ধুর মূলধনের অনুপাত, কে কত টাকা বাড়ি থেকে এনেছে, তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? তিন বন্ধুর মূলধনের অনুপাত, দেখো প্রথম বন্ধু বাড়ি থেকে কত টাকা এনেছে বলো? 200 টাকা এনেছে। খুব ভালো কথা, 200 টাকা। তারপরের বন্ধু বাড়ি থেকে কত টাকা এনেছে? 150 টাকা এনেছে। এবং তারপরের বন্ধুটা বাড়ি থেকে 250 টাকা এনেছে। তাহলে বলে দিয়েছে এই তিনজনের লভ্যাংশের অনুপাত কত হবে। মানে এরা তিনজন মিলে ব্যবসা করে যে টাকাটা ইনকাম করবে, সেটা কি অনুপাতে তিনজনের মধ্যে ভাগ হবে। তো দেখো এইখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটি, তাহলে পাচ্ছি আমরা কত? 20, 15 এবং 25। তিনজনকেই আমরা কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে করি। 5 দিয়ে যদি আমি 20-কে করি কত পাবো? 4। 5 দিয়ে যদি আমি 15-কে করি কত পাবো? 3। 5 দিয়ে যদি আমি 25-কে করি কত পাবো? 5। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল তিন বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে ওরা যে লাভটা করবে, সেই লাভটাকে এই অনুপাতে ভাগ করে নেবে। তার মানে এটাই হলো ওই তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত, তাই না? তাহলে মূলধনের অনুপাতও যা হয়, লভ্যাংশের অনুপাতও তাই হয়, তাই না? যে যত টাকা বাড়ি থেকে আনবে মূলধন, সে তো তত টাকাই লাভ বাড়িতে নিয়ে যাবে, তাই না? তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত এই কথাটাও যা, তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত এই কথাটাও তো তাই, তাই না? লভ্যাংশের অনুপাত এই কথাটাও তো সেই একই ব্যাপার হলো, তাই না? তাহলে এই হয়ে গেল অ্যান্সার 4:3:5। তাহলে কত নম্বরে দেখো রয়েছে বলো তো? এটা দেখবে রয়েছে কিন্তু বি এর দাগে। ঠিক আছে, চলো এই আমাদের হয়ে গেল 16 দাগের একেরটা। এইবারে আমরা চলে যাব 16 দাগের দুইতে। তো দেখি 16 দাগের দুইতে কি বলছে। দেখো 16 দাগের দুইতে বলে দিয়েছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে দেখো, লাভ হোক কিংবা ক্ষতি, যে যত টাকা বাড়ি থেকে আনবে সে ঠিক তত, যে বেশি টাকা বাড়ি থেকে আনবে সে বেশি লাভ যেমন বাড়ি নিয়ে যাবে, ক্ষতি হলেও তাকেই কিন্তু বেশি ক্ষতি বহন করতে হবে। যে অল্প টাকা বাড়ি থেকে আনবে তাকে, সে যেমন অল্প লাভ বাড়ি নিয়ে যাবে, তেমনি ক্ষতিও সে অল্পই বহন করবে। তাহলে দেখো এখানে আগে দুজনের আমি মূলধনের অনুপাত লিখবো, কে কত টাকা বাড়ি থেকে এনেছে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি, শুভেন্দু শুভেন্দু ও নৌশাদের শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত, শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত। তো দেখি কে কত টাকা বাড়ি থেকে এনেছে। ঠিক আছে, তাহলে শুভেন্দু কত টাকা বাড়ি থেকে এনেছে দেখো বলেই দিয়েছে। শুভেন্দু দেখবে বাড়ি থেকে এনেছে 1500 টাকা, ভালো কথা, 1500 টাকা। আর নৌশাদ বাড়ি থেকে এনেছে কত টাকা? নৌশাদ কিন্তু এনেছে 1000 টাকা। বেশি টাকা তার মানে কে এনেছে? বেশি টাকা এনেছে শুভেন্দু। তাহলে বেশি ক্ষতি হোক বা লাভ, শুভেন্দুই পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? 15:10। 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে 15-কে কাটলে কত হবে? 3। 5 দিয়ে 10-কে কাটলে কত হবে? 2।
5 দিয়ে আমি কাটলাম। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে শুভেন্দুর কত ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে দেখো লিখবো শুভেন্দুর ক্ষতির পরিমাণ। ঠিক আছে, শুভেন্দুর ক্ষতির পরিমাণ। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো টোটাল কত টাকা ক্ষতি হয়েছে, টোটাল ক্ষতি হয়েছে কিন্তু 75। তাহলে শুভেন্দু কত তার মধ্যে, প্রথম নামটা শুভেন্দু, তার মানে প্রথম নাম্বারটা শুভেন্দু। ঠিক আছে, তাহলে 3, নিচে আমরা কত লিখবো, এই যে দেখো 3 আর 2 কে তুমি যোগ করে দাও, কত হবে 5। তাহলে কত হচ্ছে, 5 একে 5, 5 দিয়ে 75 কে ভাগ করলে কত হবে 15। তাহলে 15 ইন্টু 3, তাহলে কত হবে 3 × 15 = 45 টাকা। তাহলে 75 টাকার মধ্যে 75 টাকা টোটাল ক্ষতি, তার মধ্যে শুভেন্দুর ক্ষতি কত 45, আর নৌশাদের ক্ষতি কত, তার মানে 30 টাকা। তো অ্যান্সারে শুধু জানতে চাইছে শুভেন্দুর ক্ষতি কত, তাহলে হয়ে গেল 45। আচ্ছা কতর দাগে রয়েছে, দেখো এর দাগে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল দুয়েরটা। চলো মুছে দেব, চলে যাব 3-এর দাগে। তো দেখো এইবারে আমরা চলে যাব কতর দাগে, 16-র দাগের 3-এ। তো দেখো 16-র দাগের 3-এ কি বলে দিয়েছে, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল। ঠিক আছে, তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, টোটাল তিনজনে মিলে কত টাকা এনেছে ব্যবসা করার জন্য, তিনজনে মিলে এনেছে 6,000। ঠিক আছে, একা কেউ 6,000 আনেনি, কিন্তু তিনজনে মিলে 6,000 টাকা এনেছে। আচ্ছা ব্যবসার শেষে তিনজনে কে কত টাকা লাভ করেছে, তাহলে ফতিমা, শ্রেয়া ও স্মিতার, আমি তাহলে এরকম ভাবে লিখবো, ফতেমা আর পরের জনের নাম কি, ফতেমার পরে শ্রেয়া, শ্রেয়া ও স্মিতার, স্মিতার লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, লভ্যাংশের অনুপাত কত হবে, তোমরাই বলো। কে কত টাকা লাভ করেছে, তিনজনের মধ্যে কে কিরকম লাভ করেছে। দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে ফতেমা কত টাকা লাভ করেছে, ফতেমা আমি যদি এখানে লিখি, ফতেমা দেখো লাভ করেছে 50 টাকা, খুব ভালো কথা। অনুপাত বলেছে, অনুপাতের চিহ্ন দেব। শ্রেয়া কত টাকা লাভ করেছে, 100 টাকা, শ্রেয়া 100 টাকা লাভ করেছে। স্মিতা কত টাকা লাভ করেছে, 150 টাকা। তাহলে তিনজনের কি বললাম আমি, লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো লভ্যাংশের অনুপাত, কাটাকুটি করি, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য। এবার আমি 5 দিয়ে কাটবো। হ্যাঁ 5 দিয়ে, দেখো আমি যদি এই 5টাকে ভাগ করি কত পাবো 1। 5 দিয়ে আমি যদি এই 10কে ভাগ করি কত পাবো 2। 5 দিয়ে আমি যদি 15কে ভাগ করি কত পাবো 3। তাহলে এই যে অনুপাতটা পেলাম, এটা আমি কিসের অনুপাত পেলাম, ভালো করে দেখে বলবে, এটা আমি কিসের অনুপাত পেলাম, পেলাম কিন্তু লভ্যাংশের অনুপাত। এবারে আমি দেখো প্রথম অঙ্কটা করানোর সময়তেই বলেছিলাম, যেটা লভ্যাংশের অনুপাত সেটাই তো মূলধনের অনুপাত, তাই না? কারণ দেখো লাভ, কে লাভ, এই যে ফতেমা 1 পাচ্ছে, আর দেখো স্মিতা পাচ্ছে 3। তো স্মিতা 3 কেন পাচ্ছে, স্মিতার লাভটা কেন 3, কেন স্মিতা 150 টাকা লাভ নিচ্ছে আর ফতেমা 50 টাকা লাভ নিচ্ছে কেন, তার কারণ নিশ্চয়ই স্মিতা বেশি টাকা বাড়ি থেকে এনেছিল আর ফতেমা কম টাকা বাড়ি থেকে এনেছিল, তাই না? তাই জন্যই তো কি এ বেশি লাভ পাচ্ছে, তার কারণ এ বেশি টাকা বাড়ি থেকে এনেছিল, এ কম টাকা এনেছিল। বোঝা গেল? তাই জন্যই এদের লাভের পরিমাণটা দেখবে কম বেশি রয়েছে। তাহলে লাভের যা অনুপাত হয়, মূলধনের ওই একই অনুপাত হয়, যে যেমন মূলধন আনবে সে সেরকম লাভ বাড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত একই। বোঝা গেল? তাহলে চলো আমরা এখানে লিখবো, আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে, দেখো বলেছে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করে। তাহলে স্মিতার মূলধনটা জানতে চেয়েছে, তাহলে আমি এখানে দেখো লিখবো স্মিতার মূলধনের পরিমাণ, স্মিতার মূলধনের পরিমাণ, স্মিতার মূলধনের পরিমাণ। বোঝা গেল? তাহলে দেখো টোটাল কত টাকা এনেছিল, তিনজনে মিলে এনেছিল 6, তার মধ্যে স্মিতার ভাগ কত ছিল,
তাহলে দেখো যেটা লভ্যাংশের অনুপাত সেটাই কিন্তু মূলধনের অনুপাত। তাহলে এই যে অনুপাতটা, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে অনুপাতটা, এটা শুধুমাত্র লভ্যাংশের অনুপাত তা নয়, এটা মূলধনেরও অনুপাত। তাহলে স্মিতার কি জানতে চেয়েছে? স্মিতার মূলধনের অনুপাত। স্মিতা লাভ পাচ্ছে 3, তার মানে ও এনেছিল সবচেয়ে বেশি। তাহলে নিচে আমি কত লিখবো? তিনজনকে যোগ করে কত হবে? 6 হবে। বোঝা গেল? তাহলে কত হচ্ছে দেখো, 6 কে 6, 6,000কে ভাগ করলে কত হবে? 1,000। তাহলে 1,000 আর 3 গুণ করলে কত? 3,000। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। অ্যান্সার বেরিয়ে গেল। কত নম্বর অপশনে দেখো রয়েছে? সি এর দাগে দেখো রয়েছে। ঠিক আছে, বোঝা গেল তো? চলো, এই হয়ে গেল আমাদের তিনেরটা। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এইবারে আমরা করব 16 দাগের চারেরটা। তো দেখি 16 দাগের চারে আমাদের কাছে কি বলে দিয়েছে। দেখো এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে অমল ও বিমল একটা ব্যবসা শুরু করলো। অমল 500 টাকা 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা, কিছু টাকা, কত টাকা? কিছু টাকা মানে কত টাকা জানি না, কত টাকা। তো সেই যে টাকাটা কত আমি জানি না, সেটা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। ব্যবসায় মোট লাভ 69 হলে বিমলের লাভ হলো কিন্তু কত? বিমলের লাভ হলো 46 টাকা। তাহলে বলে দিয়েছে বিমলের মূলধন কত। তাহলে দেখো বিমল কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল জানি না। তাহলে আমি দেখো এখানে ধরে নিচ্ছি, মনে করি কি লিখছি? বিমলের, মনে করি বিমলের মূলধনের পরিমাণ আমি তো জানি না যে কত। তো আমি ধরে নিচ্ছি বিমলের মূলধনের পরিমাণ হলো x টাকা। ঠিক আছে, তাহলে দেখো বিমল বাড়ি থেকে তার মানে কত টাকা এনেছে? x টাকা। আর অমল বাড়ি থেকে কত টাকা এনেছে? এটা কিন্তু দেখো বলে দিয়েছে 500 টাকা। তাহলে বিমলের মোট মূলধন কত হবে? বিমলের মোট মূলধন হবে কিন্তু, বিমল কত মাসের জন্য টাকাটা খাটাচ্ছে তোমরা কিন্তু দাগ দেবে 6 মাসের জন্য। তাহলে বিমলের কিন্তু মোট মূলধনের পরিমাণ হবে কিন্তু 6x টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে যে কেন আমি শুধু এক্স না লিখে কেটে দিয়ে আবার 6x করলাম। বোঝা গেল তো? তাহলে একইভাবে আমরা করি অমলের মূলধনটা। অমলের মূলধনের পরিমাণ তাহলে কত হবে বলো? অমল প্রত্যেক মাসে কত টাকা বাড়ি থেকে আনছে? আনছে কিন্তু 500 টাকা। ঠিক আছে, 500 টাকা প্রত্যেক মাসে যদি আনে, তাহলে 9 মাস যদি ব্যবহার করে তাহলে কত হবে? হবে 4,500 টাকা। প্রত্যেক মাসে যদি খাটে 500 টাকা করে, তার মানে 9 মাসে খাটছে কত? ব্যবসায় ব্যবহার হচ্ছে 4,500 টাকা। বোঝা গেল? এবারে তাহলে দুজনের আমরা মূলধনের অনুপাত বের করব। ঠিক আছে, চলো দুজনের মূলধনের অনুপাত। তাহলে অমল আর বিমলের, আমি যদি এরকম ভাবে লিখি, অমল, অমল ও বিমলের, অমল ও বিমলের মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত। তাহলে দেখি কত হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। অমল বাড়ি থেকে দেখো কত টাকা আনছে? 4,500। আর খুব ভালো করে দেখবে, বিমল বাড়ি থেকে আনছে 6x। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করি আমরা। আমরা যদি দেখো 3 দিয়ে কাটি, তাহলে কত হবে? 3 15 45, আর দুটো শূন্য বসে গেল। 3 দিয়ে আমি যদি 6কে ভাগ করি কত হবে? 2x। আচ্ছা, আবার আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 150কে ভাগ করলে কত হয়? 75। আর এই শূন্যটা এখানে বসে গেল। 2 দিয়ে আমি যদি এইখানে কাটাকুটি করি, তাহলে শুধু কি পড়ে থাকবে? x। তাহলে অমল আর বিমলের মূলধনের অনুপাত তো আমি পেয়েই গেছি, তাই না? এইবারে দেখো আমি লিখবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে লিখে আমি কি লিখবো? দেখো এই দুজনের মধ্যে না, এই যে দুজন বন্ধু রয়েছে এদের মধ্যে একজনের লাভের পরিমাণ বলে দিয়েছে। কার লাভের পরিমাণ বলে দিয়েছে? বিমলের লাভের পরিমাণ বলে দিয়েছে। বিমল কত টাকা লাভ করেছে? বিমল দেখো বলেই দিয়েছে 46। তো দেখো লাভের পরিমাণ, এই 46টা কি লাভের পরিমাণ? কার লাভের পরিমাণ? বিমলের। আচ্ছা, আমরা কিভাবে লাভের পরিমাণ বের করি, মানে লভ্যাংশের পরিমাণ আমরা কিভাবে বের করতে শিখেছি? মোট যা লাভ, মোট যা লাভ, মোট লাভ কত? মোট লাভ হলো কিন্তু 69। দাগ দেবে তোমরা। মোট যা লাভ, তার সাথে আমরা গুণ করি কার লাভের পরিমাণ বের করছি? বিমলের। বিমল মানে কত? এক্স।
সেটাকে ওপরে লিখি, লিখে এই দুটোকে আমরা যোগ করে দিই, তাই না? এই 750 আর x কে আমরা কি করব? যোগ করে দিই। এইভাবেই তো আমরা শিখেছি যে কারোর লাভের পরিমাণ যখন বের করতে বলে কোনো বন্ধুর বা কোনো ব্যক্তির, তখন তো আমরা এইভাবেই করি। বোঝা গেল? প্রথমে আমরা কি করি? টোটাল যে লাভটা সেটাকে লিখি। তারপরে আমরা কি করি? গুণ চিহ্ন দিই। দিয়ে কার লাভটা বের করতে চাইছি? বিমলের। যার লাভটা বের করতে চাইছি সেইটা কত রয়েছে এখানে নাম্বারটা x, সেটাকে উপরে লিখি। আর নিচে কি করি আমরা? এইটাকে আর এইটাকে যোগ করে এখানে লিখি। এইভাবেই তো করি। তাহলে এইভাবে আমরা বের করি কি? বিমলের লাভ। তাহলে এই দিকে দেখো আমি লিখেছি কি? বিমলের লাভ। বোঝা গেল? চলো, এইবারে আমরা কিরকম ভাবে করব দেখো। খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 69 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে আমি দেখো এই সাইডে করছি এক্স বাই 750 প্লাস এক্স। আর এখানে দেখো কত 46 যেমন আছে আছে। তাহলে এই যে দেখো 69টা গুণ রয়েছে, এই সাইডে গেলে হয়ে যাবে কি? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কাটাকুটি করি, আমরা 23 দিয়ে কাটবো। ঠিক আছে, দেখি তো 23 দুয়ে কত হয়? 23 দুয়ে হয় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46। আচ্ছা 23 দিয়ে কাটলে হবে 23 দুয়ে 46, 23 তিনে 69। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। আমি দেখো এখানে পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখো। এখানে তাহলে আমরা পেলাম, এখানে আমরা দেখো পেলাম কত? এক্স বাই 750 যোগ এক্স। আর এখানে দেখো কত রয়েছে? 2/3। এবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ করি, 3-এর সাথে এক্স কে গুণ করব, কত হবে? 3x। আচ্ছা 750 যোগ এক্স এর সাথে 2 কে গুণ করব, 2 এর সাথে আমি কাকে গুণ করব? 750 যোগ এক্স কে। তাহলে এখানে দেখো আমরা পাবো কত? 3x যেমন আছে আছে, 2 দিয়ে 750 কে গুণ করলে আমরা কত পাবো? এখানে কিন্তু আমরা পাবো 1500। ঠিক আছে, 2 দিয়ে আমরা এক্স কে গুণ করলে কত পাবো? পাবো কিন্তু 2x। ঠিক আছে, তাহলে এবারে 2x কে আমরা কোন দিকে আনবো? 2x কে আমি এই সাইডে আনবো। তার মানে কি হয়ে যাবে? -2x। তাহলে হচ্ছে কত? 1500। ঠিক আছে, তাহলে আমরা 3x থেকে 2x বিয়োগ করলে শুধু পাবো x। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 1500। তার মানে হলো এক্স মানে আমি বিমলের মূলধনের পরিমাণটা ধরে নিয়েছিলাম এক্স। ঠিক আছে, বিমলের মূলধনের পরিমাণটা কত? এক্স, যার মান আমরা পেলাম কত? যার মান আমরা পেয়েছি কিন্তু 1500। এবারে বিমল কিন্তু ছ এক্স টাকাটা যে আনছে, মানে 1500 টাকা যে ব্যবসায় আনছে, সেটাকে খাটাচ্ছে কত মাস? সেটাকে ব্যবসায় খাটাচ্ছে কিন্তু, খুব ভালো করে দেখবে, 6 মাস। ঠিক আছে, 6 মাস। তার মানে টোটাল কত টাকা ব্যবসায় খাটছে বলো তো? 9,000 টাকা কিন্তু ব্যবসায় টোটাল খাটছে। ঠিক আছে, বোঝা গেল? আর ও এমনি এনেছিল কত? 1500 টাকা। ঠিক আছে, বিমল এনেছিল এক্স টাকা, মানে এক্স এর মান কত? 1500। তো দেখো, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে, শুধু বলে দিয়েছে ব্যবসায় বিমলের মূলধনের পরিমাণ কত, মানে বিমল ব্যবসায় কত টাকা এনেছিল? বিমল কিন্তু ব্যবসায় এনেছিল 1,500 টাকা। ঠিক আছে, যেহেতু 6 মাস খাটছে, তার মানে টোটাল কত টাকা খাটলো? কত টাকা খাটলো? 9,000 টাকা। ঠিক আছে, কিন্তু বিমল ব্যবসায় এনেছিল 1500 টাকা। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল চারেরটা। এবারে আমরা চলে যাব পাঁচের দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? পাঁচের দাগেরটা। ঠিক আছে, 16-র দাগের পাঁচেরটা। দেখি 16-র দাগের পাঁচে কি বলে দিয়েছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে। তাহলে দেখো পল্লবী 500 টাকা আনছে, কিন্তু কত মাসের জন্য? 9 মাসের জন্য। তাহলে আমরা এখানে লিখবো কি? পল্লবীর পল্লবীর মোট মূলধন। তাহলে আমরা লিখবো পল্লবীর মোট মূলধন। তাহলে কত টাকা আনছে? 500 টাকা। কত দিনের জন্য? 9 মাসের জন্য। তাহলে আমরা গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাব কত? 4,500 টাকা। আচ্ছা, আরেকজনের নাম দেখো কি রয়েছে? রাজিয়া। এই রাজিয়া কত দিনের জন্য দেখো টাকাটাকে আনছে? রাজিয়ার, ঠিক আছে, রাজিয়ার আহ,
খুব ভালো করে দেখবে, আনছে কিন্তু 5 মাসের জন্য। তাহলে রাজিয়ার মোট মূলধন, রাজিয়ার তাহলে মোট মূলধন কত হবে? কত টাকা আনছে? 600 টাকা। এবং এটা কত মাসের জন্য আনছে? 5 মাসের জন্য। তাহলে হচ্ছে কত, গুণ করলে হবে 3000 টাকা। তাহলে এবারে এই যে দুজন রয়েছে না, পল্লবী আর রাজিয়া, এদের কি করতে হবে? লভ্যাংশের অনুপাত বের করতে হবে। ঠিক আছে? তাহলে যে যেরকম টাকা মূলধন বাড়ি থেকে এনেছে সে সেরকমই লভ্যাংশ পাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব পল্লবী পল্লবী ও রাজিয়ার, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত তাহলে কত হবে? তোমরাই বলো। প্রথম নামটা দেখো কি লেখা রয়েছে, প্রথম নামটা দেখবে লেখা রয়েছে কিন্তু পল্লবী। তাহলে পল্লবী কত টাকা এনেছে দেখো? 4500। তার সাথে আমরা অনুপাত করব রাজিয়া, দেখো রাজিয়া কত টাকা এনেছে? 3000। তাহলে চলো আমরা অনুপাত করে দিই। দেখো দুটো দিকে কি কি কাটা যাবে, দেখো এই সাইডে দুটো শূন্য কাটা গেলে যাবে, এই সাইডে দুটো শূন্য কাটা যাবে। তাহলে পড়ে থাকবে কত? 45 আর কত? 30। এবারে এদের দুজনকে আমি 15 দিয়ে ভাগ করব। দেখো 15 দিয়ে আমি যদি 45কে কাটি কত হবে? 15 3 45। 15 দিয়ে আমি যদি 30কে কাটি কত হবে? 15 2 30। ব্যাস, শেষ হয়ে গেল আমাদের অঙ্ক। কত হলো? 3:2। কতর দাগে রয়েছে? রয়েছে কিন্তু এর দাগে। এর দাগের উত্তরে রয়েছে কিন্তু 3:2। ঠিক আছে, চলো এবারে আমরা সত্য মিথ্যাগুলো চলে যাব। আচ্ছা, এবারে আমরা করব 16র দাগের সত্য মিথ্যাগুলো। ঠিক আছে, 16র দাগের বি। তাহলে দেখো 16র দাগের বিতে সত্য মিথ্যায় কি বলে দিয়েছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জনের। কেন 3 জনের? 2জন হলেই তাকে আমরা কিন্তু অংশীদারি ব্যবসা বলে থাকি। ঠিক আছে, অংশীদারি মানে কি? একের বেশি মালিক যখন কোনো ব্যবসায় থাকে তখন তাকে আমরা বলি অংশীদারি কারবার। তাহলে 2জন থাকলেই আমরা তাকে বলতে পারি অংশীদারি কারবার। ঠিক আছে, 3 জনের তো দরকার নেই। তাহলে বিয়ের দাগের একেরটা মিথ্যা হবে। ঠিক আছে, বিয়ের দাগের একেরটা হবে মিথ্যা। চলো এরপরে আমরা বিয়ের দাগের 2 করব। দেখো বলে দিয়েছে এক ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেল আর আসিফ পেল কত টাকা? পেল কিন্তু 100 টাকা। তাহলে দেখো রাজু আর আসিফের মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? দেখো আমি শর্টে করছি, হ্যাঁ। রাজুর আর লিখছি, আসিফের এ লিখছি। দুজনের কিসের অনুপাত? মূলধনের অনুপাত। আমি দেখো এখানে লিখে রাখছি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে? দুজনের মূলধনের অনুপাত কিন্তু হবে, বলেই দিয়েছে দেখবে বইয়ের মধ্যে 5:4। এবারে দেখো আমি তোমাদেরকে বলেছি মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে। কারণ যে যত মূলধন আনবে সে ঠিক তত টাকাই তো লাভ নিয়ে যাবে, তাই না? তাহলে আবার আমরা রাজু আর আসিফের এবারে কি করব? লভ্যাংশের অনুপাত দেখব। দুটো তো একই হওয়া উচিত, তাই না? লভ্যাংশের অনুপাত দেখব। দেখি তো দুজনের লভ্যাংশের অনুপাত কি সমান হচ্ছে, মানে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি সমান হচ্ছে দেখি। দেখো রাজু কত টাকা পাচ্ছে? রাজু পাচ্ছে কিন্তু 80, তাই তো? রাজু পাচ্ছে 80 আর আসিফ পাচ্ছে 100। কাটাকুটি করি, শূন্য শূন্য কাটলো। 2 দিয়ে আমি যদি 8কে ভাগ করি পাবো কত? 4। 2 দিয়ে আমি যদি 10কে ভাগ করি পাবো 5। এ তো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? দেখো মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি একই হচ্ছে? হচ্ছে না, দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? দুটো পুরো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি হবে? মিথ্যা হবে। কারণ দুটোই সমান হওয়া উচিত, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত দুটোই সমান হওয়া উচিত। সমান যখন হচ্ছে না তার মানে মিথ্যা হবে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল বি এর দাগেরটা। সত্য মিথ্যা হয়ে গেল। এবারে আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। তো দেখো শূন্যস্থানে কি বলে দিয়েছে? বলে দিয়েছে সি এর দাগে রেখে দেখো বলে দিয়েছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অ্যান্সারে হবে কিন্তু 2 ধরনের। ঠিক আছে, অংশীদারি কারবার হলো, আমি দেখো এখানে লিখে রাখছি, অংশীদারি কারবার হলো 2 ধরনের। ঠিক আছে, এটা হলো সি এর দাগের কতর একেরটা। ঠিক আছে, 2 ধরনের অংশীদারি কারবার হলো 2 ধরনের। কি কি সেই দুটো ধরন? অংশীদারি কারবারের দুটো ধরন হলো কি কি? একটা হলো সরল অংশীদারি কারবার, একটা হলো কি সরল অংশীদারি কারবার।
আরেকটা হলো কিন্তু মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার, আরেকটা হলো কি সরল অংশীদারি কারবার। তো দুই ধরনের মনে রাখবে। তারপরে দেখো বলে দিয়েছে দুইয়েরটাই দেখো বলে দিয়েছে। আমি যদি সরল আর মিশ্রর ব্যাপারটা বলি, সরল অংশীদারি কারবারে নির্দিষ্ট সময়ের জন্য টাকা বিনিয়োগ করা থাকে, নির্দিষ্ট সময়ের জন্য টাকা বিনিয়োগ করা থাকে, ঠিক আছে, কোনো শর্ত থাকে না সেরকম, সেটাকে আমরা বলি সরল, সোজা সাপটা। মিশ্র মানে কি? মিশ্র মানে হলো কিরকম বলতো, কেউ একজন 6 মাসের জন্য 5 লাখ টাকা বিনিয়োগ করলো, আবার সে 6 মাস পর 1 লাখ টাকা তুলে নিল। এই ধরনের অঙ্কগুলোকে আমরা বলি কি মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেল? যেমন দেখবে, এই ভাবো তোমরা যখন দেখবে 10-এর দাগের অঙ্কটা করেছিলে, 11-এর দাগের অঙ্কগুলো করেছিলে, সেখানে দেখবে 6 মাস পরে হঠাৎ 40,000 টাকা আরো লগ্নি করছে, 9 মাস পরে আবার 40,000 টাকা তুলে নিচ্ছে। এই সব ধরনের অঙ্কগুলোকেই আমরা বলি মিশ্র, ঠিক আছে। আর যেখানে ওই সব ঝামেলা নেই, যে 6 মাস পর 500 টাকা তুলে নেওয়ার ঝামেলা নেই, সেগুলোকে আমরা বলি সরল। দেখো C-এর দাগের 2-এ বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন বিনিয়োগ করলে তাকে আমরা ড্যাশ অংশীদারি কারবার বলি, ঠিক আছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সমান সময়ের জন্য, সবাই একই 1 বছর বা 2 বছরের জন্য ব্যবসা করছে। ওই কেউ 6 মাস পরে 40,000 তুলে নিল, কেউ 5 মাস পর আরো 1,000 টাকা বিনিয়োগ করলো, এই রকম নয়। এই ধরনের জিনিসকে আমরা কি বলে থাকি, সমান সময়ের জন্য যদি অংশীদারি, মানে যদি টাকা বিনিয়োগ করে ব্যবসায়, তখন তাকে আমরা বলে থাকি কিন্তু সরল অংশীদারি কারবার, ঠিক আছে। কি বলে থাকি আমরা? সরল অংশীদারি কারবার। 3-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য, তখন তাকে আমরা বলি কিন্তু মিশ্র, ঠিক আছে, তখন তাকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেল? চলো তাহলে আমাদের 16-এর দাগের সব হয়ে গেছে, এবার আমরা 17-এর দাগের এসে কিউ গুলো কিন্তু করব। তো দেখো আমরা 17-এর দাগের করব এসে কিউ। তাহলে দেখো 17-এর দাগে কি বলে দিয়েছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত ভগ্নাংশে রয়েছে। অনুপাত 1:6, 1:5, 1:4। বছরের শেষে টোটাল লাভ হয়েছে 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? আচ্ছা, তিনজনের মূলধনের অনুপাত আমি আগে লিখে ফেলি। তিনজনের মূলধনের অনুপাত কি কি নাম রয়েছে? সমীর, তাহলে আমি এখানে লিখবো সমীর, কমা দিয়ে লিখবো ইদ্রিস, ও সমীর, ইদ্রিস ও অ্যান্টনির, তাহলে আমরা কি লিখবো? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত। এইবারে খুব ভালো করে দেখবে তিনজনের মূলধনের অনুপাত কত কত, দেখো বলে দিয়েছে 1:6, 1/6 1/5 দেখবে কত বলে দিয়েছে, তারপরে দেখবে দিয়ে দেখবে বলে দিয়েছে 1/4। এবারে এইখানে দেখে এই যে অনুপাতগুলো রয়েছে না, এগুলো ঠিক মানে ভদ্র সভ্য অবস্থায় নেই। ভদ্র সভ্য মানে কি? ভদ্র সভ্য মানে হলো একদম স্বাভাবিক সংখ্যা থাকবে, কোনো ভগ্নাংশ থাকবে না, কোনো দশমিক থাকবে না, মানে এরকম টাইপের। ভাবো 2:3:7, এটা বলা একটা ভদ্র সভ্য অবস্থা। এটা দেখো একটা ভগ্নাংশে রয়েছে। তাহলে ভগ্নাংশে না অনুপাতকে রাখা উচিত নয়, মানে যাবেই না, অঙ্কই করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলোকে একটু ভদ্রসভ্য বানাতে হবে। কি করে বানাবো? ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? 6, এখানে দেখো রয়েছে 5, এখানে দেখো রয়েছে 4। এদেরকে না আমি লসাগু করব। 6, 5 এবং 4-কে 2 দিয়ে করি। 2 দিয়ে করলে কত হবে? 2 দিয়ে 6-কে ভাগ করলে হবে 3, 5 বসে যাবে, 2 দুগুণে 4, আর তো যাবে না। তাহলে হবে কত? 2 3 6, 6 আর 10-এ কত? 60, 60। তাহলে এই যে লসাগুটা আমি পেলাম না, দেখো লসাগুটা কত পেয়েছি? 60। এই লসাগুটা একবার আমাকে এইখানে গুণ করতে হবে, ঠিক আছে, তারপরে আমাকে একবার এইখানটাতে গুণ করতে হবে, ঠিক আছে, তারপরে আমাকে একবার এইখানে গুণ করতে হবে। তাহলে আমি কি করলাম? এই লসাগুটাকে তিনজনের সাথেই গুণ করলাম, তিনটে জায়গায়। এই যে 1/6 সেখানে গুণ করলাম, 1/5 সেখানে গুণ করলাম, 1/4 সেখানে গুণ করলাম। বোঝা গেল? চলো এবার কাটাকুটি করি, হ্যাঁ। দেখো 6 কে 6, 6 দিয়ে আমি যদি 60-কে ভাগ করি কত হবে? হবে কিন্তু 10, তাই তো, ইস টু। আবার দেখো এখানে তোমরা দেখো ভালো করে,
5 দিয়ে কাটছি, 5 একে 5, 5 12 60, তাহলে আমি কত পেলাম 12। আবার দেখো আমি দেখো 4 দিয়ে কাটছি, হ্যাঁ 4 দিয়ে, 4 একে 4, তাহলে কত হবে 4 15 60, 4 15 60। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে দেখো একটা বেশ ভদ্র সভ্য লাগছে না দেখতে, কত ভালো লাগছে অনুপাতগুলোকে। তাহলে অ্যান্সারে এবারে কার লভ্যাংশের পরিমাণ জানতে চেয়েছে, দেখো অ্যান্টনির লাভের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে এই তো হলো অ্যান্টনি। তাহলে এখানে আমরা লিখবো অ্যান্টনির অ্যান্টনির লভ্যাংশ। তাহলে আমরা লিখবো কি অ্যান্টনির লভ্যাংশ। কত হবে অ্যান্টনির লভ্যাংশ? টোটাল লাভ কত? টোটাল লাভ হয়েছে কিন্তু 3700। এখানে অ্যান্টনি মানে কত? অ্যান্টনি মানে এই দেখো, অ্যান্টনি মানে হলো 15। নিচে আমরা কি লিখবো? এই তিনটেকে যোগ করে, তিনটেকে যোগ করলে করলে হবে কত? 37। তাহলে কাটাকুটি করি, 37 একে 37, এইটাকে কাটলে কত হবে? 100। তাহলে 100 ইন্টু 15 করলে হবে 1500 টাকা। তাহলে এই আমাদের হয়ে গেল শেষ। বোঝা গেল? তাহলে অ্যান্টনির লভ্যাংশ আমরা কত বের করলাম? করলাম কিন্তু 1500। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 17 দাগের একেরটা। 17 দাগের 2 স্টার মার্কিং করবে, ইম্পর্টেন্ট আছে। তো দেখো 17 দাগের 2 হলো পৃথিবীর সব থেকে সোজা অঙ্ক। 17 দাগের 2টা, তো দেখো 17 দাগের 2তে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 17 দাগের 2তে বলে দিয়েছে একটা অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। আমি দেখো এখানে নামগুলো লিখি, হ্যাঁ, পৃথা আর রাবেয়া। ঠিক আছে, রাবেয়া এই লিখলাম। দুজনের দুজনের নাম লিখলাম। দুজনের মূলধনের অনুপাত দেখো কত বলে দিয়েছে? 2:3। মানে পৃথা মানে 2, রাবেয়া মানে 3, তাই না? পৃথা নামটা প্রথমে আছে, আর 2 যে সংখ্যাটা সেটা প্রথমে আছে, তাই জন্য আমি পৃথার নিচে লিখলাম 2, রাবেয়ার নিচে লিখলাম 3। এবং দেখো বলেছে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। রাবেয়া নামটা তো লেখাই আছে, তাহলে জেসমিন নামটাকে আমি শুধু লিখে নিই, হ্যাঁ। তাহলে দেখো বলে দিয়েছে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। তাহলে রাবেয়া নামটা প্রথমে আছে, তাহলে সেটা হলো 4। ও জেসমিনের মূলধনের অনুপাত বলে দিয়েছে কি 4:5, তাহলে 4:5। এবারে তোমরা সেই অনুপাতের অঙ্ক করেছিলে না কোষে দেখি 5.1, সেইখানে দেখবে আমি করিয়েছিলাম। এই ঘরটা যে ফাঁকা রয়েছে, এই ঘরে আমি কত বসাবো? এই ঘরে আমি পাশের নাম্বারটাকে বসিয়ে দেবো, 3কে। বোঝা গেল? মনে করো অনুপাতে করেছিলে, আবার এই জায়গাটাতে আমি কত বসাবো? এই বক্সের পাশে যে নাম্বারটা রয়েছে, দেখো প্রতিবেশী কে রয়েছে? এর প্রতিবেশী রয়েছে দেখো 4, তাহলে এখানে আমি কি বসাবো? 4। বোঝা গেল? তারপরে আমরা কি করি? তারপরে দেখবে আমরা গুণ করে দেব। 2 আর 4 গুণ করলে কত? 8। 3 আর 4 গুণ করলে কত? 12। 3 আর 5-এ কত? 15। তাহলে এই তো হয়ে গেল। পৃথা মানে কত? 8। রাবেয়া মানে কত? 12। জেসমিন মানে কত? 15। তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের তিনজনের কি জানতে চেয়েছে? তিনজনের মূলধনের অনুপাত। তাহলে তোমরা অ্যান্সার লিখবে, আমি আর লিখছি না। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হলো 8:12:15। ঠিক আছে? ঠিক আছে, চলো। এই হয়ে গেল আমাদের 17 দাগেরটা, 17 দাগের 2-এরটা। এবারে আমরা চলে যাব কিন্তু 17 দাগের 3-এ। তো দেখো 17 দাগের 3-এ কি বলে দিয়েছে? 17 দাগের 3-এ দেখবে আমাদের বলে দিয়েছে, 17 দাগের 3-এর অঙ্কটাও কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। 17 দাগের 3 আর 4, ঠিক আছে। বলে দিয়েছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500। রাজীব বাড়ি থেকে কত টাকা এনেছে মূলধন? 6000 টাকা। এবং রাজীবের লাভ হয়েছে 900 টাকা। ঠিক আছে, রাজীবের লাভ হয়েছে 900 টাকা। 1500-র মধ্যে লাভ হয়েছে 900 টাকা। তাহলে বলেছে আফতাবের মূলধন কত? তাহলে আফতাবের মূলধন কত আমি কি করে জানবো? আমাকে ধরে নিতে হবে, তাই না? তাহলে দেখো আমি এখানে লিখবো মনে করি আফতাবের আফতাবের মূলধন। তাহলে আফতাবের মূলধন কত? আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি x টাকা। ঠিক আছে। আচ্ছা বলো তো টোটাল লাভ কত হয়েছে? টোটাল লাভ হয়েছে কিন্তু 1500। তার মধ্যে 900 টাকা কার লাভ হয়েছে? রাজীবের। রাজীবের লাভ হয়েছে 900। রাজীবের লাভ হয়েছে কত? 900। তাহলে আফতাবের লাভ হয়েছে কত? 600।
তাই না? তাহলে এটা হলো আফতাবের লাভ, আমি এ বলে লিখছি আফতাব। আর 900টা কার লাভ? 900টা হলো রাজীবের লাভ, রাজীব আর বলে লিখছি, ঠিক আছে? বোঝা গেল? এইবারে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা, খুব ভালো করে কিন্তু দেখবে, আমি তোমাদেরকে অঙ্কের শুরুতেই বারবার করে বলেছি, অংশীদারদের মূলধনের অনুপাত যা হয় তাদের লভ্যাংশের অনুপাত ওই একই হয়, তাই না? তাহলে দেখো, এই যে রাজীব আর আফতাবের মূলধনের অনুপাত কত? রাজীব বাড়ি থেকে কত টাকা এনেছে? রাজীব বাড়ি থেকে 6,000 টাকা এনেছে, ঠিক আছে? রাজীব বাড়ি থেকে এনেছে কত? 6,000, এই আমি লিখলাম 6,000 ইস টু আফতাব বাড়ি থেকে কত টাকা এনেছে? এক্স। তাহলে বলো আমি এটা কিসের অনুপাত লিখলাম? কিসের অনুপাত লিখলাম? দুজনের মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে, তাই জন্য দেখো আমি সমান চিহ্ন দিয়েছি, দিয়ে এদিকে লিখবো দুজনের কিসের অনুপাত? বলো বলো, লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো রাজীবের লভ্যাংশ কত, লাভ হয়েছে কত? 900 ইস টু, এবারে দেখো আফতাবের লাভ হয়েছে কত? 600। তাহলে বুঝতে পারলে এই হলো দুজনের লভ্যাংশের অনুপাত আর এই হলো দুজনের মূলধনের অনুপাত। তাহলে এবারে অঙ্কটা করব, শেষ হয়ে যাবে। দেখো আমি এবারে কি করছি, অনুপাতটাকে ভগ্নাংশে করে লিখি, এরকম ভাবে ভগ্নাংশ করে লিখছি। তাহলে 900 বাই কত হবে? 600। কাটাকুটি করি, হ্যাঁ, নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করি, এক্স এর সাথে 9কে গুণ করি, করলে কত হবে? 9x। আর 6-এর সাথে আমরা কাকে গুণ করব? 6-এর সাথে কিন্তু আমি গুণ করব 6,000-কে, ঠিক আছে? চলো চলো, 9টা কি রয়েছে? গুণ। ওই সাইডে চলে গেলে হবে ভাগ, ওই সাইডে চলে গেলে হবে ভাগ 9টা, ঠিক আছে? কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে হবে 3 × 3 = 9, 3 দিয়ে 6কে কাটলে কত হবে? 2, ঠিক আছে? আবার দেখো আমি 3 দিয়ে কাটছি, 3 × 1 = 3, কত হবে? তাহলে 3 দিয়ে 6,000-কে ভাগ করলে হবে কত? 2,000। বোঝা গেল? তাহলে এক্স ইজুকাল টু আমি কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 2 × 2,000, মানে হচ্ছে কত? 4,000। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আফতাব কত টাকা বাড়ি থেকে এনেছিল? এক্স টাকা। আর এক্স এর মান আমি কত পেয়ে গেলাম? 4,000। তার মানে আফতাব কত টাকা বাড়ি থেকে এনেছিল? 4,000 টাকা। তাহলে তোমরা কিন্তু এখানে উত্তর লিখে নেবে, হ্যাঁ? উত্তর কিন্তু তোমরা কি লিখবে বলে দিয়েছে, যে আফতাবের মূলধন। তাহলে এখানে তোমরা লিখে নেবে আফতাবের, আফতাবের মূলধন। তাহলে কত হবে আফতাবের মূলধন? হবে কিন্তু 4,000 টাকা। তাহলে এই আমাদের হয়ে গেল তিনেরটা। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, এটাও কিন্তু তোমরা স্টার মার্কিং করবে অবশ্যই, ঠিক আছে? তো দেখো এইবারে আমরা করব 17-র দাগের 4-এরটা, এটাও কিন্তু তোমরা স্টার মার্কিং করবে। দেখো 4-এর দাগেরটায় কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটি অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসার মোট লাভ কত ছিল? তো ব্যবসার মোট লাভ যে কত ছিল আমি জানি না, তাহলে আমি এখানে লিখছি, ধরি মোট লাভ, মোট লাভ কত? মোট লাভ আমি তো জানি না কত মোট লাভ, ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? তিনজন রয়েছে, তিনজন ব্যক্তি রয়েছে, ঠিক আছে? আমি একজনের নাম দিচ্ছি, ভাবো ফার্স্ট, এই হলো প্রথম ব্যক্তি, এই হলো দ্বিতীয় ব্যক্তি, এই হলো তৃতীয় ব্যক্তি। তিনজন ব্যক্তি রয়েছে, তিনজনের মূলধনের অনুপাত কত কত বলে দিয়েছে? 3:8:5। তাহলে দেখো আমি লিখছি 3:8:5। তাহলে প্রথম ব্যক্তি 3, দ্বিতীয় ব্যক্তি 8, তৃতীয় ব্যক্তি 5। এইবারে দেখো আমরা এখানে বুঝতেই পাচ্ছি প্রথম ব্যক্তির লাভের পরিমাণটা কম, তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণটা বেশি। প্রথম ব্যক্তির লাভের পরিমাণটা কম, কত কম? 60 টাকা। আচ্ছা, প্রথম ব্যক্তির লাভটা কত সেটা তো আগে আমরা বের করি, তাই না? প্রথম ব্যক্তির লাভটা কত? তাহলে আমি দেখো এখানে লিখছি ব্যক্তির প্রথম ব্যক্তির লভ্যাংশ, লভ্যাংশ বলে দেখো আমি লিখছি, হ্যাঁ, প্রথম ব্যক্তির লভ্যাংশ। তাহলে কি করে আমরা বের করব? টোটাল লাভটা কত? এক্স। সেখানে প্রথম ব্যক্তি মানে কত? 3 ইন্টু 3 বাই কত করব? এই তোমার হবে, এখানে হবে 11 আর 5-এ কত? 16।
তাহলে গুণ করলে হচ্ছে এক্স আর 3কে গুণ করলে কত হচ্ছে 3x/16 টাকা। তাহলে এই হলো কি প্রথম ব্যক্তির লভ্যাংশ। এবারে আমরা দেখো করব তৃতীয়টা করছি, দ্বিতীয়র দরকার নেই, দ্বিতীয়টার কোনো দরকার নেই। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ। কেউ যদি তোমরা দ্বিতীয় করতে চাও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কত হবে বলো বলো, টোটাল লাভ কত এক্স, তৃতীয় ব্যক্তির লাভ কত 5/16, করলে কত হবে 5x/16 টাকা। তো তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা একটা জিনিস তো দেখেই বুঝতে পারছো, প্রথম ব্যক্তির লাভটা কম। কত কম বের করতে গেলে কি করতে হয়, কত কম বের করতে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না? কেউ ভাবো লাভ করেছে 5 টাকা, এ ভাবো লাভ করেছে 5 টাকা, আর এ লাভ করেছে 3 টাকা, তাহলে এটা তো কম, কত কম, 2 কম। তার মানে কি বিয়োগ করে বের করি, তাই না? আমরা কার থেকে কোনটাকে বিয়োগ করি, বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাকে বিয়োগ করি। তাহলে দেখো আমি এখানে কি লিখছি প্রশ্নানুসারে, তাহলে কত কম বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই তৃতীয় ব্যক্তির যে লভ্যাংশ সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে প্রথম ব্যক্তির লভ্যাংশটাকে, তাহলেই তো আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে প্রথম ব্যক্তির লভ্যাংশকে বিয়োগ করছি, যার লভ্যাংশ বেশি সেখান থেকে বিয়োগ করছি যার লভ্যাংশ কম, বিয়োগ করলেই পেয়ে যাবো যে কত কম। আর বইয়েও দেখো বলে দিয়েছে কত কম, কত কম বলে দিয়েছে বইয়ের মধ্যে, বলে দিয়েছে 60, এই এত কম। তাহলে এখানেও আমি দেখো কি লিখলাম, যে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত কম সেটা এখানেও যেমন লিখেছি, আবার এখানেও লিখেছি যে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত কম। তাহলে চলো লসাগু করি, লসাগু কত হবে 16, আর 16 লসাগু কত হবে 16। ওপরে দেখো কত লেখা রয়েছে 5x মাইনাস, এখানে দেখো কত লেখা রয়েছে 3x। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 5x আর 3x মাইনাস করলে কত 2x/16 ইজুকাল টু কত 60। এবারে দেখো দাগের নিচে রয়েছে 16, মানে 16 ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, আমি লিখছি x=60, তাহলে দেখো 16টা কি রয়েছে দাগের দেখো নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে হবে গুণ। আর দেখো দুইটা কি রয়েছে, দেখো দুইটা তো গুণ রয়েছে, তাই না? দেখো দুইটা কি রয়েছে গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে এই হয়ে গেল, আমরা কাটাকুটি করি তাহলে কত হবে 30। তাহলে x= কত 3 × 48, এই যে 480 টাকা। বোঝা গেল? তাহলে টোটাল লাভ কত হয়েছিল, এক্স মানে আমি কি ধরে নিয়েছি মোট লাভ, দেখো এই যে মোট লাভ হলো এক্স, তাহলে মোট লাভ কত x টাকা পেয়ে গেলাম আমরা। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চাইছিল, মোট লাভ কত। তাহলে আমরা লিখব মোট লাভ কত, মোট লাভ হলো আমার 480 টাকা। এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে, তো লাস্ট আমরা করব 5-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে অজিত জয়ন্ত কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে জয়ন্ত অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় কত 800, 1000 এবং 1200। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল, তাহলে তিনজনের লাভের অনুপাতটা আমি দেখি, তিনজনের লাভের অনুপাত, নাম কি কি রয়েছে জয়ন্ত, জয়ন্ত, তারপরের জনের নাম অজিত, অজিত, অজিত ও কুণালের, কুণালের লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে, আমি যদি এখানে লিখি অনুপাত হবে, তাহলে দেখো জয়ন্ত কত টাকা ইনকাম করছে 800, অজিত কত টাকা ইনকাম করছে 1000, এবং দেখবে কুণাল কত টাকা ইনকাম করছে 1200। তাহলে চলো আমরা কাটাকুটি করি, তাহলেই ব্যাস হয়ে যাবে। এই দেখো এখান থেকে দুটো শূন্য কাটবে, দুটো শূন্য কাটবে, দুটো শূন্য কাটবে, তাহলে থাকছে কত 8:10:12। চলো 2 দিয়ে কাটি, 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 12কে ভাগ করলে 6। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে, জয়ন্ত কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে জয়ন্ত, জয়ন্তের
মূলধন বলে দেখো, আমি এখানে লিখছি জয়ন্ত, জয়ন্তের মূলধন। তাহলে কত হবে? টোটাল কত টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে? তিনজনে মিলে টোটাল এনেছে 15,000, তিনজনে মিলে টোটাল এনেছে 15,000। তাহলে এখানে জয়ন্ত মানে কোনটা? দেখো, জয়ন্তর লভ্যাংশের অনুপাতও যা, মূলধনের অনুপাতও তো ওই একই হবে, তাই না? তাহলে জয়ন্তর নামটা প্রথমে রয়েছে, প্রথম নাম্বার রয়েছে 4, তাহলে তোমরা এখানে করবে 4, সব কটাকে যোগ করে দাও, করলে হবে কত? 15। তাহলে তোমরা এখানে এটাকে ক্যালকুলেশন করবে, তোমরা গুণ ভাগ করে আমাকে অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে?